যদিও বেশ পরিচিত না, সবাই হয়তো চিনবেন না, এটা খুব কম চলে আর কি। লোবক পেইন্ট বায়ু দূষণ কমায় এবং স্বাস্থ্য বান্ধব, পরিবেশ বান্ধব। এই পেইন্ট আসলে আমরা যদি কোনো একটা নতুন বাসা, বিল্ডিংয়ে বা যে কোনো অবকাঠামোতে যদি আমরা রং করি বা পেইন্ট করি, সেখানে কিন্তু একটা এমন সেন্ট আসে যেটা আসলে সহ্য করার মতো না, অনেকের কষ্ট হয় বা ম্যাক্সিমাম এটা একটা বায়ু দূষণ করে। তো সেক্ষেত্রে লোবক পেইন্ট এটা কিন্তু কোনো ওখান থেকে গন্ধ বা বায়ু দূষণ হয় না বা বায়ু দূষণ কমায়, স্বাস্থ্য বান্ধব, সেটাই বোঝানো হয়েছে। এসব উৎপাদন শুধু পরিবেশ রক্ষা করে না, বরং অনেক সময় খরচও কমিয়ে দেয়। পরিবেশ বান্ধব বিল্ডিং ডিজাইনের বৈশিষ্ট্য: প্যাসিভ কুলিং ডিজাইন, জানালা ও দরজার সঠিক অবস্থানে প্রাকৃতিক আলো ও বাতাসের প্রবেশ নিশ্চিত করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্যাসিভ কুলিং ডিজাইন, আমরা বাসাবাড়িতে অবশ্যই দরজা জানালা থাকে, এটা যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে নির্ধারণ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাকৃতিক যে একটা আলো বাতাস সেটা কিন্তু সঠিকভাবে পাবো না। এবং সারাক্ষণ হচ্ছে এটা ক্ষতিকর দিক অনেকগুলো। ক্ষতিকর বলতে আপনার লস প্রজেক্ট যেটা আমরা বলতে পারি, যেটা হচ্ছে 1 নম্বরে আপনি প্রাকৃতিক আলোটা পাচ্ছেন না, বাতাসটা পাচ্ছেন না, এই হচ্ছে একটা। আর দ্বিতীয়ত, আপনার কিন্তু বাসার ভিতরে সারাক্ষণ লাইট, ফ্যান চালিয়ে রাখতে হবে। আপনার বৈদ্যুতিক অপচয় হচ্ছে, আপনার আর্থিক অপচয় হচ্ছে, প্লাস হচ্ছে প্রাকৃতিক যে একটা আলো বাতাসের যে একটা মজা সেটা কিন্তু আপনি পাবেন না। তো আপনার কয়েক দিক থেকে লস, এই বিষয়টাই খেয়াল রাখতে হবে। সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনা, সোলার প্যানেল, আমরা কিন্তু সৌর ব্যবহার করে বিদ্যুতের যে একটা সেভ সেটা কিন্তু করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশে কিন্তু সৌরের ব্যবহারটা এভাবে হয় না বা করি না আমরা। সৌর ব্যবস্থাপনা বাস্তবায়ন করলে আপনার যেমনই কম খরচে আপনি আপনার বৈদ্যুতিক ব্যবহারটা করতে পারতেছেন, তেমনি কিন্তু আপনার বিদ্যুৎ ডিপিডিসি বা ডেস্কো, পল্লী বিদ্যুৎ, এগুলোর যে বিলটা এটা কিন্তু আপনার সোলার প্যানেলে দিতে হচ্ছে না। তো এটা আমরা করতে পারি, সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনা বা সোলার প্যানেল ইউজ করতে পারি। বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাপনা, রেইন ওয়াটার রিজার্ভ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। বৃষ্টির পানিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমি কিছুক্ষণ আগেই ভিডিওর শুরুর দিকে বলছি যে পৃথিবীর একটা বড় অ্যামাউন্টের পানি যেটা হচ্ছে ব্যবহৃত হয় নির্মাণাধীন কাজে। তো আমরা যদি বৃষ্টির পানিটাকে রিজার্ভ করতে পারি অন্যান্য দেশের মতো, বৃষ্টির পানি যে শুধু নির্মাণ কাজেই নয়, অনেক কাজে কিন্তু ব্যবহার করা যায়। তো আমরা যদি সঠিক ব্যবহার করে এটাকে রিজার্ভ করে পরবর্তীতে ডিস্ট্রিবিউশন করে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পৃথিবীর যে পানির অপচয়টা সেটা রোধ হবে, প্লাস আপনার আর্থিক যে একটা সেভ হবে, সেটা হচ্ছে আপনি এই পানিটা যে ব্যবহার করতেন, অবশ্যই আপনার পাম্প, মোটর যেটাই হোক, এটা কিন্তু একটা আপনার চার্জ আছে, সেটা হোক তেলে চলুক, সেটা হোক আপনার কারেন্টের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে চলুক, সেখানে কিন্তু আপনার একটা বিল হয়। আর আপনি যদি বৃষ্টির পানিটা সংরক্ষণ করতে পারেন সঠিক জায়গায়, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার পাম্প, মোটর ইউজ করতে হচ্ছে না, আপনি ব্যবহার করতে পারতেছেন। ছাদের বাগান ও দেয়ালের গাছ, গ্রিন রুফ অ্যান্ড ভার্টিক্যাল গার্ডেন। ছাদ বাগান করে আমাদের পরিবেশের দেখবেন পরিবেশ রক্ষায় কিন্তু বড় যে ভূমিকাটা রাখছে সেটা হচ্ছে কিন্তু গাছপালা। আমাদের ঢাকার কথা যদি আমরা চিন্তা করি, দেখবেন অন্যান্য বিভাগগুলোতে বা অন্যান্য জেলাগুলোতে গাছপালা বেশ মোটামুটি থাকলেও ঢাকা শহর অঞ্চলে, যেখানে শহর অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু গাছপালা একদম নেই বললেই চলে। তো প্রথমত গাছপালা কম থাকলে আমরা যেই সমস্যাটায় ভুগি সেটা হচ্ছে অক্সিজেন সমস্যা,
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যায়। তো আমরা যদি ছাদ বাগান করতে পারি বা বারান্দা টপে যে বাগান করতে পারি, সেখানে কিন্তু আমাদের অক্সিজেনের যে চাহিদাটা সেটা কিন্তু অনেক অংশে পূরণ হবে। আর এটা পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা এই বিষয়টা লক্ষ্য করতে পারি। পানির ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি। পানি ব্যবস্থাপনা, ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, শহর অঞ্চলের যে পানির সাপ্লাই, আপনি যদি ঢাকা ওয়াসার কথা চিন্তা করেন, ঢাকা ওয়াসায় বিভিন্ন শহর অঞ্চলে কিন্তু পানি সাপ্লাইয়ের মাধ্যমেই চলে। তো ঢাকা ওয়াসার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে দেখতে পাবেন যে অনেক রাস্তা বা অনেক লাইনে লিকেজ, চোরাই লাইন, এর মাধ্যমে অনেক পানি কিন্তু ওয়েস্ট হচ্ছে, যেটা হিসাব করলে 25% পানি কিন্তু হিসাব ছাড়া ওয়েস্টেজ হচ্ছে। এরকমের অনেক সমস্যা কিন্তু আছে। সেটা যদি আমরা নিজেরা সচেতন হই, তাহলে কিন্তু পানির ব্যবস্থাপনার আর এই যে লসটা সেটা কিন্তু হবে না। আর তার পাশাপাশি এখন যে আধুনিক প্রযুক্তিগুলো আছে, যেমন আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, আপনি আপনার বাসার যে মোটর চালান, দেখা গেল আপনি আপনার বাসার ছাদের ট্যাঙ্কিতে পানি তুলবেন। সেক্ষেত্রে আপনি পানির মোটর অন করলেন, দেখা গেল কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, আপনার পানির ট্যাঙ্কি তো ফুল হয়ে গেছে, কিন্তু আপনি মোটরটা সুইচ এখনো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, পানি পড়তেছে। সেখানে যে অপচয়টা হলো, এখন এমন এমন ডিভাইস বা প্রযুক্তি বের হয়েছে অত্যাধুনিক, তার মাধ্যমে ট্যাঙ্কি ফুল হয়ে গেলে অটোমেটিক আপনার মোটরটি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কি হলো, দুই দিকে সেভ। এক নম্বরে যেটা হচ্ছে, আপনার পানি অপচয় হচ্ছে না, আপনার বিদ্যুৎ অপচয় হচ্ছে না, সেটা হচ্ছে 2 নাম্বার। কারণ মোটরটা কিন্তু অতিরিক্ত টাইম চলছে না, ফুল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনার পানি অপচয় হলো না, আপনার বিদ্যুৎ অপচয় হলো না, আর্থিক দিকে আপনি লাভবান হলেন। আবার এরকমের কিন্তু অনেক আছে। আবার এই পানি ব্যবস্থাপনায় আরো যদি কিছু বলি, এই সেম পানির ট্যাঙ্কির ভরাটের যদি কথাই বলি, আপনার পানি ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেল, দেখা গেল আপনি সুইচটা দিবেন, তারপর হচ্ছে পানিতে উঠবে, দেখা গেল কারেন্ট নেই, তখন কিন্তু আপনি কি করবেন, পানি কিন্তু তুলতে পারবেন না। সেক্ষেত্রে এখন এমন প্রযুক্তি বের হয়েছে, যেমনই ট্যাঙ্কি ভরাট হলে বা সম্পূর্ণ হলে সেরকমের বন্ধ হয়ে যাবে মোটর, তেমনি ট্যাঙ্কি ফাঁকা থাকলে কিন্তু আপনি চাইলে অটোমেটিক মোটর চালু হবে, সেই ডিভাইসটিও কিন্তু আপনি সেট করতে পারেন। এরকমের অনেক কিন্তু প্রযুক্তি অত্যাধুনিক বর্তমানে অ্যাভেলেবেল। এইসব উপায়ে ভবনগুলো পরিবেশ বান্ধব করা যায়। LEED, লিড মানে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এটা একটি আন্তর্জাতিক সনদ যা দেখায় একটি ভবন কতটা পরিবেশ বান্ধবভাবে তৈরি হয়েছে। এছাড়াও আছে ইউকে, ভারত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IFC দ্বারা স্বীকৃত স্মার্ট শহর ও টেকসই নগর পরিকল্পনা। স্মার্ট সিটি মানে শুধু প্রযুক্তি নয়, বরং গণপরিবহন, সাইকেল লেন, গাছগাছালির সঠিক ব্যবহার, দূষণমুক্ত অবকাঠামো, সৌরবিদ্যুৎ ব্যবহার। উদাহরণ, মাদার সিটি UAE, সিঙ্গাপুরের স্মার্ট ইকো নগরী, বাংলাদেশের আগামী স্মার্ট শহর পরিকল্পনা। বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাবনা, চ্যালেঞ্জ, সচেতনতার অভাব, পরিবেশ বান্ধব উপকরণের উচ্চ দাম, দক্ষ ইঞ্জিনিয়ার ও পরিকল্পনাবিদ সংকট। সচেতনতার অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেসব বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, ম্যাক্সিমাম বিষয়টা যেটা ক্ষতিকর দিক, সেটা হচ্ছে আমরা কিন্তু সচেতন হতে পারিনি এখনো। আমাদের প্রযুক্তি যতটা উন্নত হয়েছে, কিন্তু আমরা নিজেরা যারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করি, তারা কিন্তু এখনো অতটা সচেতন হতে পারিনি, যার কারণে আমাদের পরিবেশের এই বড় বড় ক্ষতিগুলো হচ্ছে।
তো আমাদের নিজেদের সচেতন হতে হবে, এসব বিষয় সম্পর্কে জানতে হবে এবং এগুলো মানতে হবে, শুধু জানলে হবে না। পরিবেশ বান্ধব উপকরণের উচ্চ দাম। এই পরিবেশ বান্ধব যে উপকরণগুলো, যেগুলোর মাধ্যমে রিসাইকেলড হবে এবং পরিবেশ ভালো থাকবে, এইসব উপকরণের আমাদের দেশে অনেক দাম হওয়ার কারণে আমরা একটা সেক্টরের লোকজন এগুলো কিন্তু ব্যবহার করি না বা ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করি, কারণ এগুলোর অনেক দাম। তো সেক্ষেত্রে যদি এই উপকরণগুলো দাম কমিয়ে আনা যায়, তখন কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারবে এবং পরিবেশ বান্ধব হবে। দক্ষ ইঞ্জিনিয়ার ও পরিকল্পনাবিদ সংকট। বাংলাদেশে দেখবেন আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার ও পরিকল্পনাবিদের কিন্তু সঠিক মূল্যায়ন করা হয় না। সেক্ষেত্রে তারা কিন্তু বিদেশে পাড়ি জমায় বা অন্য দেশে চাকরির ট্রাই করে চলে যায়। যার জন্য বাংলাদেশে দক্ষ ইঞ্জিনিয়ার ও পরিকল্পনাবিদ পাওয়া যায় না। অথচ বাংলাদেশ থেকেই কিন্তু সে তৈরি হয়েছে, এই দেশেরই নাগরিক। এখানে সে তার সঠিক মূল্যায়ন না পাওয়ায় কিন্তু অন্য দেশে পাড়ি জমায়। তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে সম্ভাবনা। সোলার এনার্জি ব্যবহারের বিশাল সুযোগ। প্রচুর বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব। সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতা বাড়ছে। তো সোলার এনার্জি ব্যবহারের বিশাল সুযোগ কিন্তু বাংলাদেশে রয়েছে, কারণ এখানের যে ওয়েদার, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ, সূর্যের আলো, তাপ পাওয়া যায়। আর বৃষ্টির পানি, বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়, যেটা প্রয়োজন। এই বৃষ্টির পানিটা সংরক্ষণ করতে পারলে, যেটা আমি আগেই বলেছি, এটা হতে পারে প্রাইভেট নিজস্ব পর্যায়ে এবং হতে পারে সরকারি বেসরকারি বড় উদ্যোগে, সেটা একটা ভালো উদ্যোগ হবে। আন্তর্জাতিক সফল প্রকল্প বোস্কো ভার্টিকাল, এটা হচ্ছে ইতালিতে। উচ্চ ভবনের গায়ে শত শত গাছপালা, প্রতিটি ফ্ল্যাটের নিজস্ব গার্ডেন, যেটা আমরা ছাদ বাগানের কথা বলেছি। এটা আন্তর্জাতিক সফল প্রকল্প হয়েছে গ্রিন সিভিল ইঞ্জিনিয়ারিং এর। এটা হচ্ছে ইতালিতে উচ্চ ভবনের গায়ে শত শত গাছ লাগানোর কিন্তু তারা একটা প্ল্যান্ট তৈরি করেছে। প্রতিটি ফ্ল্যাটের নিজস্ব আবার গার্ডেনও আছে। মাদার সিটি ইউএই, জিরো কার্বন ও জিরো ওয়েস্টের শহর। মাদার সিটিকে জিরো কার্বন জিরো ওয়েস্টের শহর বলা হয়। তো পরিবেশ বান্ধব ভবিষ্যতের দৃষ্টান্তমূলক একটা উদাহরণ। দ্য এস বিল্ডিং, নেদারল্যান্ডসে অবস্থিত, বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব অফিস বিল্ডিং। এটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত। তো একজন গ্রিন সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পথ, যেসব জ্ঞান দরকার: টেকসই ডিজাইন, অটোক্যাড, রিভিট, বিআইএম, জলবায়ু ও আবহাওয়া বিষয়ক জ্ঞান, প্রকল্প ব্যবস্থাপনা, লিড কোর্স। আর এগুলো শেখার মাধ্যম হচ্ছে ইডিএক্স, অটোক্যাড, অটোডেক্স, ইউএসজিবিসি, এরকমের অনেক কিন্তু প্ল্যাটফর্ম বা অনেক সফটওয়্যার আছে। এগুলো যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের কাছ থেকে আমরা শিখতে পারি। ভবিষ্যৎ ও গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ। 2050 সালের মধ্যে বিশ্বের 70% মানুষ শহরে বাস করবে। এটা কিন্তু একটা আইডিয়া। এই বিপুল জনসংখ্যার জন্য টেকসই ও অবকাঠামো অপরিহার্য। ফলে আগামী দিনে গ্রিন সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেড়ে যাবে। উপসংহার, যদি আমি এটা শেষ করতে চাই আজকের টপিক, একজন প্রকৌশলী শুধু ইট, বালু, সিমেন্ট দিয়ে দালান বানানো না, তিনি ভবিষ্যৎ গড়ে তোলেন। গ্রিন সিভিল ইঞ্জিনিয়াররা এমন এক পথ দেখান যেখানে উন্নয়ন হয় পরিবেশের হাত ধরে, ধ্বংস নয়। আপনি হতে পারেন সেই পরিবর্তনের মহানায়ক। আপনার ডিজাইন বাঁচতে পারে হাজারো জীবন, প্রজন্ম ও একটি রাষ্ট্র। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানান আপনার মূল্যবান মতামত। আপনি কিভাবে গ্রিন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাবছেন, এমন আরও শিক্ষণীয় ও ভবিষ্যৎ গঠক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।